সাহস আছে, মেধা আছে, হবে হবেই জয়। চাই না কারো করুণা, চাই না অনুশোচনা, চাই শুধু আমাদের ন্যায্য অধিকার। মেলেছি হৃদয় আঁখি যুক্তির আলোয়। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীদের অংশগ্রহণে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি নিবেদিত সংসদীয় ধারার বিতর্ক প্রতিযোগিতা ইউসিবি পাবলিক পার্লামেন্টের যুক্তির আলোয় দেখির গ্র্যান্ড ফাইনাল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আমাদের আজকের অনুষ্ঠানে। আজকের এই গ্র্যান্ড ফাইনালে যে বিষয় নিয়ে দুটি শিক্ষা প্রতিষ্ঠান, বাংলাদেশের শ্রেষ্ঠ দুটি শিক্ষা প্রতিষ্ঠান, তারা তাদের তর্কযুদ্ধে অবতীর্ণ হবে, শানিত তর্কের কথা অবতীর্ণ হবে, সেই বিষয়টি হচ্ছে প্রতিবন্ধী জনগোষ্ঠী সুরক্ষায় সরকার কী কী ব্যবস্থা গ্রহণ করেছে। এবং এতে আজকে সরকারি দল হিসাবে অংশগ্রহণ করছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দৃষ্টি প্রতিবন্ধী বিতার্কিকরা, এবং যারা বিরোধী দল হিসাবে রয়েছেন তারা হচ্ছে ইডেন মহিলা কলেজের দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থী তথা বিতার্কিকরা। আসুন দর্শক মণ্ডলী, আমরা পরিচিত হয়ে নেই আমাদের আজকের এই ছায়া সংসদে সরকারি এবং বিরোধী দলের বক্তাদের সাথে। এই ছায়া সংসদে সরকারি দল ঢাকা বিশ্ববিদ্যালয়ের বক্তারা হলো মাননীয় প্রধানমন্ত্রী ও সংসদ নেতা নাজমুস সাকিব, মাননীয় মন্ত্রী সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত ছায়ামন্ত্রী বিবি কুলসুম লিপি, মাননীয় সরকার দলীয় সংসদ সদস্য মোহাম্মদ আমজাদ হোসেন। বিরোধী দল ইডেন মহিলা কলেজের যে তিনজন বক্তা বক্তব্য প্রদান করবেন তারা হলেন মাননীয় বিরোধী দলীয় নেতা পারুল বেগম, মাননীয় বিরোধী দলীয় উপনেতা পারভিন আক্তার, মাননীয় বিরোধী দলীয় সংসদ সদস্য রিপা তাবাসসুম সুমি। আমাদের সাথে বিচার কার্য সম্পাদন করবার জন্য রয়েছেন ডক্টর এস এ মোরশেদ, প্রাক্তন বিতার্কিক ও ন্যাশনাল কমিউনিকেশন কনসালটেন্ট ইউএনডিপি, রয়েছেন আবু মোহাম্মদ রইস, প্রাক্তন সহযোগী অধ্যাপক পাবনা ক্যাডেট কলেজ, লেখক ও প্রতিবেদক দৈনিক প্রথম আলো, রয়েছেন নাজমা আরা বেগম পপি, সাধারণ সম্পাদক বাংলাদেশ ভিজুয়াল ইম্পেয়ার্ড পিপলস সোসাইটি, তিনি আমাদের আজকের অনুষ্ঠানে একজন দৃষ্টি প্রতিবন্ধী বিচারক, রয়েছেন ডক্টর তাজুল ইসলাম চৌধুরী তুহিন, চেয়ারম্যান ন্যাশনাল ডিবেট ফেডারেশন ও সহযোগী অধ্যাপক শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, এবং আরেকজন বিচারক রয়েছেন, তিনিও দৃষ্টি প্রতিবন্ধী বিচারক, তিনি হচ্ছেন মোহাম্মদ সাইফুল ইসলাম খান শাহিন, নির্বাহী পরিচালক ভিউ ফাউন্ডেশন। আজকের এই গ্র্যান্ড ফাইনাল বিতর্ক প্রতিযোগিতায় আমাদের সাথে সম্মানিত প্রধান অতিথি হিসাবে যিনি উপস্থিত হয়েছেন তিনি বর্তমানে দুর্নীতি দমন কমিশনের সম্মানিত কমিশনারের দায়িত্ব পালন করছেন, তিনি হচ্ছেন ডক্টর মোহাম্মদ মোজাম্মেল হক খান, তিনি রয়েছেন আমাদের অনুষ্ঠানের প্রধান অতিথি হিসাবে। একই সাথে আমরা অনুষ্ঠান জুড়েই যাকে সাথে পেয়েছি, যার গানে আমাদের প্রাণ ভরে, মন ভরে, যার গানে আমরা আবেগ আপ্লুত হই, যার গানে আমরা নস্টালজিয়ায় ফিরে যাই, তিনি হচ্ছেন আমাদের জাতীয় সংসদ সদস্য এবং সম্মানিত সংসদ সদস্য, বিশিষ্ট সমাজহিতৈষী, জনপ্রিয় সঙ্গীত শিল্পী মমতাজ বেগম এমপি। আমরা জোরে তালা দিয়ে তাকে একটু অভিনন্দন জানাই। আমরা আমাদের দুই অতিথির বক্তব্য শুনবো আমাদের আয়োজনের একেবারেই শেষে। শুরু করছে আমাদের আজকের ছায়া সংসদ। আহ্বান জানাচ্ছি আজকের ছায়া সংসদের মাননীয় সংসদ নেতা তথা প্রধানমন্ত্রী ঢাকা বিশ্ববিদ্যালয়ের দলনেতা নাজমুস সাকিবকে এই পর্যায়ে তার প্রস্তাব উত্থাপন এবং উত্থাপিত প্রস্তাবের আলোকে বক্তব্য প্রদান করার জন্য। মাননীয় সংসদ নেতা। ধন্যবাদ মাননীয় স্পিকার। যেই সমাজে বিদ্যমান কুসংস্কারের আগ্রাসন, যেখানে এখনও বিশ্বাস করা হয় প্রতিবন্ধী সন্তান স্রষ্টার অভিশাপ, পাপের ফসল, যেখানে মনে করা হয় যে চাঁদেও মানুষ দেখা যায়, সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে আমাদের প্রতিবন্ধী বান্ধব সরকার মনে করে নো ওয়ান লিভ বিহাইন্ড, কাউকে বাদ রেখে উন্নয়ন নয়। মাননীয় স্পিকার, আপনার অনুমতিক্রমে আজকের এই মহান সংসদে যে প্রস্তাবটি আমি উত্থাপন করতে চাচ্ছি সেটি হচ্ছে প্রতিবন্ধী জনগোষ্ঠীর সুরক্ষায় সরকার যথাযথ ব্যবস্থা গ্রহণ করেছে। মাননীয় স্পিকার, প্রতিবন্ধী জনগোষ্ঠী বলতে বোঝাচ্ছি শারীরিক এবং মানসিকভাবে বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের। সুরক্ষা বলতে বোঝাচ্ছি শারীরিক, মানসিক, অর্থনৈতিক এবং সামাজিক যে নিরাপত্তার ব্যবস্থা সেটিকে। মাননীয় স্পিকার, সরকার বলতে বুঝাচ্ছি আমরা আইন এবং নীতি নির্ধারণের সর্বোচ্চ স্তরটিকে। মাননীয় স্পিকার, এবং যথাযথ ব্যবস্থা বলতে বুঝাচ্ছি যে নিরাপত্তা সংরক্ষণের জন্য যে বিষয়গুলো নিশ্চিত করা দরকার সেগুলো সরকার উদ্যোগ গ্রহণ করবে এবং সেটার ধারাটাকে অব্যাহত রাখবে। মাননীয় স্পিকার, এখানে একটি অলিখিত প্রবঞ্চ রয়েছে, সেটি হচ্ছে স্টেক হোল্ডার। সরকার কোনো উদ্যোগ গ্রহণ করলে সেটা জনগণ, সমাজ, প্রতিবন্ধীদের পরিবার সকলের অংশগ্রহণে কিন্তু সেটা নিশ্চিত হয়। মাননীয় স্পিকার, সেই জায়গা থেকে আমরা বলছি যে সরকার আজকে সকল ধরনের প্রতিবন্ধীদের জন্য জীবনমান উন্নয়নের জন্য, নিরাপত্তার জন্য সকল ধরনের ব্যবস্থা অলরেডি গ্রহণ করেছে। মাননীয় সংসদ, আমরা একটা প্রশ্ন নেই, একটা প্রশ্নটি করবেন।
মাননীয় স্পিকার, উনি বলছেন সরকার উদ্যোগ গ্রহণ করবে। এই 47 বছর পরেও কি আমরা শুনবো উদ্যোগ গ্রহণ করবে? কবে উদ্যোগ গ্রহণ করবে তার উত্তর দিয়ে যাবেন। মাননীয় স্পিকার, 47 বছর তো এটা খুবই ভ্রান্ত কথা। কারণ আপনারা যে আজকে বিতর্ক করতে আসছেন, আপনারা যে ইডেন কলেজে পড়ছেন, আজকে যে আমাদের আপু বিসিএস ক্যাডার হয়েছে, সেগুলো কি প্রমাণ করে মাননীয় স্পিকার? সেগুলো প্রমাণ করে রাস্তা আজকে ডিসেবল ফ্রেন্ডলি হয়েছে, এডুকেশন আজকে ইডেনের কলেজের এডুকেশনটি ইনক্লুসিভ এডুকেশন, সেই জন্য তারা গ্র্যাজুয়েশনটি সম্পূর্ণ করতে পেরেছে। সরকার যে কর্ম কমিশন রয়েছে সেখানে প্রতিবন্ধীদের সুযোগ রয়েছে, সেটি আজকে প্রমাণ করে মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আমরা যদি আসি, আমরা বলতে চাই, তাদেরকে চ্যালেঞ্জ করতে চাই, আপনারা এমন কোনো সরকারের উদ্যোগের কথা বলতে পারবেন কিনা যেখানে সরকার উদ্যোগ গ্রহণ করেছে, প্রতিবন্ধী জনগোষ্ঠীর পরিবারগুলো সহযোগিতা করেছে, তারপরও ব্যর্থ হয়েছে? এমন কোনো উদ্যোগ পাবেন না মাননীয় স্পিকার। আমরা যদি দেখি যে সরকার কি কি পদক্ষেপ গ্রহণ করেছে, মোটা দাগে আমরা যদি বলি, তাহলে বলতে হবে যে যথাযথ আইন প্রণয়ন এবং সেই আইনের উপর বাস্তবায়ন করেছে, একভূত শিক্ষা গ্রহণ করেছে, প্রতিবন্ধী বান্ধব কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করছে, এবং প্রতিবন্ধী প্রবেশগম্যতা নিয়ে কাজ করছে, চিত্ত বিনোদন, চিকিৎসা থেকে শুরু করে বিভিন্ন জায়গায় অভূতপূর্ণ ভূমিকা রেখেছে, যেগুলো আমার পরবর্তী বক্তারা এসে বিবৃত করে যাবেন। মাননীয় স্পিকার, আজকে বাংলাদেশের যে কাজগুলো হয়েছে, সাইমা ওয়াজেদ পুতুল, প্রধানমন্ত্রী তনয়া, সে আজকে আন্তর্জাতিকভাবে স্বীকৃতি পাচ্ছে। কেন পাচ্ছে মাননীয় স্পিকার? অটিজম নিয়ে কাজ করার কারণে বাংলাদেশ আজকে পৃথিবীর কাছে মডেল হিসেবে আবির্ভূত হয়েছে। মাননীয় স্পিকার, আজকে যে আমাদের মিস্টার হক স্যার উপস্থিত আছেন, আজকে যে আমাদের মমতাজ ম্যাম উপস্থিত আছেন, তারা কেন উপস্থিত থাকতে পেরেছেন? কারণ তারা সরকারের জায়গা থেকে সেই কনফিডেন্সটা ফিল করেন যে সরকার যথাযথ ব্যবস্থা গ্রহণ করেছে। এখন আমাদের আজকে যারা উপস্থিত হয়েছে তাদের সেই সচেতনতার দরকার। আপনি মাননীয় স্পিকার, আপনার অবগতির জন্য জানাতে চাই, আন্তর্জাতিকভাবে জাতিসংঘে যতগুলো কনভেনশন সাইন করা হয়েছে সবগুলোতে বাংলাদেশ সাইন করেছে, রেটিফাই করেছে। এটা কি প্রমাণ করে? সরকার যথাযথ ব্যবস্থা গ্রহণ করেছে। মাননীয় স্পিকার, সর্বশেষে বলতে চাই, ইফ উই ওয়ার্ক টুগেদার দেয়ার ইজ এ ওয়ে। এখন সরকার হাঁটছে আমাদের প্রতিবন্ধীদেরকে সবাইকে মিলে সেই গন্তব্যে, সেই ইনক্লুসিভ ড্রিমের পথে আমাদের হাঁটতে হবে। তবে আমরা প্রতিবন্ধী বান্ধব একটি দেশ তথা প্রতিবন্ধী বান্ধব একটা বিশ্ব গড়তে পারবো। ধন্যবাদ মাননীয় স্পিকার, ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ। আজকে এই ছায়া সংসদের মাননীয় সংসদ নেতা, দৃষ্টি প্রতিবন্ধী বিতার্কিক নাজমুস সাকিব বলল, কাউকে পিছিয়ে রাখতে চায় না তারা। তার সরকার আইন করেছে, তার সরকার নানা পদক্ষেপ গ্রহণ করেছে, জাতিসংঘের নানা সনদে তারা স্বাক্ষর করেছে এবং সারা বিশ্বে আজকে বাংলাদেশ একটা মডেল হয়েছে। উদাহরণ দিয়ে সাইমা ওয়াজেদ পুতুলের কথা তিনি উল্লেখ করেছেন এবং উল্লেখ করে আজকে দুজন অতিথির কথা বলেছেন যে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। এই দুজনই তার একমাত্র উদাহরণ হিসেবে তারা এখানে প্রতিস্থাপন করার চেষ্টা করেছেন। আমরা শুনবো আমাদের আজকের এই ছায়া সংসদে মাননীয় বিরোধী দলীয় নেতা, ইডেন মহিলা কলেজের দলনেতা পারুল বেগমের কাছ থেকে এই পর্যায়ে তার বক্তব্য। সকাতরে ওই কাঁদিছে সকলে, শোনো শোনো পিতা কহ কানে কানে, শোনাও প্রাণে প্রাণে মঙ্গল বারতা। আজ আমরা 1,60,00,000 প্রতিবন্ধী মানুষ সেই মঙ্গল বারতা শোনার অপেক্ষায় ওদের হয়ে থাকি মাননীয় স্পিকার। কিন্তু সেই মঙ্গল বারতা কি আমাদের কানে এসে পৌঁছায় না মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় স্পিকার আমাকে এই মহান সংসদে ফ্লোর প্রদানের জন্য। প্রথমে আমি বিরোধী দলীয় নেত্রী হিসেবে মাননীয় প্রধানমন্ত্রীকে একটি প্রশ্ন করার মাধ্যমে আজকের বিতর্ক শুরু করছি। মাননীয় প্রধানমন্ত্রী, আপনি কি জানেন আমার দেশে আমার মতো প্রতিবন্ধীর সঠিক সংখ্যা কত? না মাননীয় স্পিকার, আমার মনে হয় তিনি তা বলতেই পারবেন না। কেননা মাননীয় স্পিকার, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো যেখানে বলছেন প্রতিবন্ধী জনগোষ্ঠীর মোট সংখ্যা 9.7%, অর্থাৎ 1,60,00,000, সেখানে প্রতিবন্ধীদের নিয়ে কাজ করা সমাজসেবা অধিদপ্তর 3 বছর ধরে একটি করা জরিপে সারা দেশে মাত্র 14,82,716 জন প্রতিবন্ধী খুঁজে পেয়েছেন। মাননীয় স্পিকার, আমি প্রথম বক্তা হিসেবে সরকার কর্তৃক প্রস্তাবটি সংজ্ঞায়ন করছি। প্রতিবন্ধী বলতে শারীরিক এবং মানসিকভাবে ত্রুটিযুক্ত অক্ষম বিশাল জনগোষ্ঠীকে বোঝানো হয়েছে। আর সুরক্ষা বলতে বোঝায় সুষ্ঠু ও সুন্দরভাবে এই প্রতিবন্ধীদের সুরক্ষা করার গৃহীত ব্যবস্থা গ্রহণ। মাননীয় স্পিকার, কিন্তু অতি দুঃখের সাথে জানাতে চাচ্ছি যে মাননীয় স্পিকার, যথাযথ ব্যবস্থা গ্রহণ তো দূরের কথা, প্রতিবন্ধীদের সুরক্ষার জন্য কোনো ব্যবস্থাই গ্রহণ করা হয়নি। অথচ এই পর্যায়ে এসে মাননীয় প্রধানমন্ত্রী
প্রস্তাব উত্থাপন করলেন যে সরকার যে প্রতিবন্ধীদের সুরক্ষায় যথাযথ ব্যবস্থা গ্রহণ করছে। এই পর্যায়ে আমি এবং আমার দল এর বিষয়টির তীব্র বিরোধিতা করছি। মাননীয় স্পিকার, সামনে জাতীয় নির্বাচন, এই নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করে প্রত্যেক প্রাপ্তবয়স্ক নাগরিকের মৌলিক অধিকার, কিন্তু সেই প্রতিবন্ধীদের অধিকার বাস্তবায়নে কি ভূমিকা রাখছে আপনার সরকার? প্রশ্ন রাখছি সরকারি দলের কাছে। ইলেকশন ওয়ার্কিং গ্রুপে দেশে ভোটার প্রতিবন্ধীদের সংখ্যা 90 লাখ হলেও ভোটার তালিকা থেকে বাদ পড়ছে 17 লাখের বেশি। ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হওয়ার সত্ত্বেও কমপক্ষে 7,30,000 প্রতিবন্ধী ভোট দিতে পারছে না, কারণ উপযোগী ভোটার কেন্দ্র না থাকার জন্য নেই প্রতিবন্ধীদের জন্য উপযোগী ভোটার কেন্দ্র, নেই ব্রেল ব্যালট পেপার। মাননীয় স্পিকার, আর সেই অবস্থায় সরকার যেখানে ভোটাধিকার প্রয়োগের ব্যবস্থাটি সুষ্ঠুভাবে করতে পারছে না, সেখানে কিভাবে তিনি আমরা একটা প্রশ্ন নেই মাননীয় বিরোধী নেতা একটু অপেক্ষা করার প্রশ্ন নেই, প্রশ্ন করবেন শুধু। সরকার যে গৃহীত পদক্ষেপগুলো গ্রহণ করছে নষ্ট করবেন না, সেগুলো ক্ষেত্রে জনগণের যে সচেতনতার জায়গাটা তারা কি সেটি নিশ্চিত করতে পেরেছে কিনা? কথা বলছি না। জি, আপনার বক্তব্যে ফিরে আসুন মাননীয় বিরোধী নেতা। প্রতিবন্ধী ব্যক্তি ও তাদের প্রতিনিধিত্বকারী প্রাণের সকলের দাবি প্রতিবন্ধী ব্যক্তি উন্নয়ন অধিদপ্তরের বাস্তবায়ন। মাননীয় শেখ হাসিনা উদ্বোধন করার পর 4 বছর পার হলেও এখনো আলোর মুখ দেখেনি প্রতিবন্ধী ব্যক্তি উন্নয়ন অধিদপ্তর। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা 2010 সালে জাতীয় প্রতিবন্ধী ফাউন্ডেশনকে অধিদপ্তরে রূপান্তরের ঘোষণা দেয় এবং একই বছরে জনপ্রশাসন মন্ত্রণালয় অধীনে সাংগঠনিক কাঠামোর অনুমোদন দেয়। এমনকি এই অধিদপ্তরের জন্য 9 তলা একটি ভবন নির্মাণের কাজ শুরু হলেও তা আজও বাস্তবায়নের মুখ দেখেনি। মাননীয় স্পিকার, প্রত্যুত্তরে পাওয়া যায় তা নাকি আমলাতান্ত্রিক জটিলতার অজুহাত। এখানে আমলাতান্ত্রিক জটিলতার অজুহাত হবে মাননীয় স্পিকার, অথচ সরকারি দলের বন্ধুরা আজকে সংসদে দাবি করছেন তারা প্রতিবন্ধীদের সুরক্ষায় যথাযথ ব্যবস্থা গ্রহণ করছে। মাননীয় স্পিকার, এবার আসে আমরা শিক্ষা গ্রহণের কথায়। শিক্ষা গ্রহণ একজন নাগরিকের রাষ্ট্র প্রদত্ত মৌলিক অধিকার, যেখানে 10% হওয়ার সত্ত্বেও প্রতিবন্ধীদের শিক্ষা ব্যবস্থার সুযোগ সুবিধা খুবই অপ্রতুল, নেই পর্যাপ্ত শিক্ষা প্রতিষ্ঠান। সরকারিভাবে কয়েকটি উদ্যোগ নেওয়া হলেও তাতে নেই প্রশিক্ষক ও শিক্ষক। সরকারের কথায় যদি আমাদেরকে একমত হতে হয়, তাহলে প্রতিবন্ধীদের ভাগ্যের উন্নয়ন অধরাই থেকে যাবে, প্রতিবন্ধীরা পিছিয়ে পড়া জনগোষ্ঠী হয়ে যাবে। মাননীয় স্পিকার, তাই আমি জোর দাবি জানিয়ে বলছি এই সংসদে এই প্রস্তাবটি যেন কোনোভাবেই গৃহীত না হয়, তার জোর দাবি জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করতে চাচ্ছি। ধন্যবাদ জানাচ্ছি দুর্নীতি দমন কমিশনার স্যারকে, ধন্যবাদ জানাচ্ছি আমাদের মমতাজ বেগম ম্যামকে, ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ। এই ছায়া সংসদে আমাদের আসল ছায়া সংসদের মতে আমরা দেখতে পাচ্ছি যে বিরোধী দল থেকে এই প্রস্তাবটি প্রত্যাখ্যান করে বলল যে আজকে বাংলাদেশে কতজন প্রতিবন্ধী আছে সরকার নিজেই জানে না। এই পর্যায়ে আমরা শুনবো আমাদের এই ছায়া সংসদের মাননীয় মন্ত্রী, ছায়ামন্ত্রী, সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত বিবি কুলসুম লিপির কাছ থেকে তার বক্তব্য। আমি লিপি। আমার পরিবারে আমরা 3 ভাই বোন দৃষ্টি প্রতিবন্ধী। আমার পরিবার সচেতন ছিল বলে আর্থিক অসচ্ছলতা ও বিভিন্ন বাধাবিঘ্নের মধ্য দিয়ে আমি ও আমার ভাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে লেখাপড়ার সুযোগ পাচ্ছি এবং এই ক্ষেত্রে রাষ্ট্র নানাভাবে আমাদেরকে সহযোগিতা করেছে। অথচ একই সুযোগ সুবিধা থাকার পরেও হাজারো পরিবার অসচেতনতার কারণে তার প্রতিবন্ধী সন্তানটি লেখাপড়ার সুযোগ পাচ্ছে না। এই জন্য কে দায়? ধন্যবাদ মাননীয় স্পিকার, এই মহান সংসদে আমাকে ফ্লোর প্রদানের জন্য। মাননীয় স্পিকার, মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক প্রস্তাবটি উত্থাপন হলো প্রতিবন্ধী জনগোষ্ঠীর সুরক্ষায় সরকার যথাযথ ব্যবস্থা গ্রহণ করছে। ইতিমধ্যে মাননীয় প্রধানমন্ত্রী আমার দলের দিক স্পষ্ট করে দিয়ে গিয়েছে, আমি আরও সুস্পষ্ট করে দিয়ে যাবো। মাননীয় স্পিকার, আমি শুরুতেই চলে যাচ্ছি শিক্ষা ক্ষেত্রে। 1960 সালে বাংলাদেশে 5টি বিশেষ শিক্ষা কেন্দ্র নির্মাণ করা হয়, যেখানে দৃষ্টি প্রতিবন্ধী, বাক ও শ্রবণ প্রতিবন্ধী, বুদ্ধি প্রতিবন্ধীরা লেখাপড়ার সুযোগ পাচ্ছে। মাননীয় স্পিকার, এছাড়া বাক ও শ্রবণ প্রতিবন্ধীদের জন্য বাংলাদেশে 7টি স্কুল এবং দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য 1974 সালে বাংলাদেশের 64টি জেলায় 64টি স্কুল এবং মানসিক প্রতিবন্ধীদের স্কুলটি চট্টগ্রামের রৌফবাদে অবস্থিত। মাননীয় স্পিকার, এছাড়া বাংলাদেশের 64টি জেলায় অটিস্টিক শিশুদের জন্য একটি করে স্কুল নির্মাণের কাজ শুরু করেছে সরকার। মাননীয় স্পিকার, লক্ষ্য করুন, প্রথম শ্রেণী থেকে 9ম শ্রেণী পর্যন্ত বিনামূল্যে ব্রেল বই দিয়ে যাচ্ছে সরকার। এছাড়াও সরকারের A2I প্রকল্পের সহযোগিতায় বিভিন্ন প্রতিষ্ঠান HSC থেকে স্নাতক পর্যন্ত অডিও বুক বিতরণ করে যাচ্ছে। মাননীয় স্পিকার, লক্ষ্য করুন, এছাড়াও সরকারের A2I প্রকল্প প্রতিবন্ধীদের জন্য 2018 সালে 2 ফেব্রুয়ারি অ্যাক্সেসিবল ডিকশনারি নামক একটি ডিকশনারি তৈরি করেছে। আমরা একটা প্রশ্ন নেই মাননীয় মন্ত্রী,
মাননীয় মন্ত্রী এটা অপেক্ষা করবেন, আমরা একটা প্রশ্নটি করুন। মাননীয় স্পিকার, এক্সেপশন ক্যান নট বি এক্সাম্পল। মাননীয় স্পিকার, ওরা যে বলছে শিক্ষার ব্যবস্থা করেছে, তাহলে মাননীয় স্পিকার যে প্রাইমারি পর্যন্ত যে শিক্ষার ব্যবস্থা, যে যারা স্বাভাবিক স্টুডেন্ট তাদের জন্য, কিন্তু প্রতিবন্ধীদের জন্য এরকম কোনো আইন করা হয়নি কেন এখন পর্যন্ত? মাননীয় স্পিকার, আমার মনে হয় বিরোধী দলের আইন সম্পর্কে কোনো জ্ঞানই নাই মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আমি আমার বক্তব্যে ফিরে যাচ্ছি। মাননীয় স্পিকার, প্রতিবন্ধীদের আর্থিক দিক বিবেচনা করে 2007-08 অর্থ বছরে সরকার প্রতিবন্ধী শিক্ষা বৃত্তির ব্যবস্থা করেছে, যেখানে 12,209 জন শিক্ষার্থীকে নিয়ে প্রথম প্রতিবন্ধী শিক্ষা বৃত্তি চালু করা হয় এবং 2017-18 বছরে 80,000 প্রতিবন্ধীর জন্য 54.5 কোটি টাকা সরকার বরাদ্দ করেছে, যা চলমান থাকবে। মাননীয় স্পিকার, প্রতিবন্ধী সুরক্ষা আইনের 33 নম্বর ধারায় বলা হয়েছে সমন্বিত শিক্ষার কথা। আজকে দৃষ্টি প্রতিবন্ধীরা ভিকারুন্নেসা হলি ক্রস কলেজের মতো কলেজে পড়ালেখার সুযোগ পাচ্ছে। মাননীয় স্পিকার, এত সুযোগ থাকার পরেও কেন প্রতিবন্ধীরা লেখাপড়ার সুযোগ পাচ্ছে না? বিরোধী দলের কাছে আমার প্রশ্ন। মাননীয় স্পিকার, চলে যাচ্ছি শিক্ষা ক্ষেত্রে। প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন প্রতিবন্ধী জনগোষ্ঠীর বিনামূল্যে স্বাস্থ্যসেবা এবং ফিজিওথেরাপির জন্য দেশের 5টি জেলায় 5টি স্বাস্থ্যসেবা কেন্দ্র নির্মাণ করে পরীক্ষামূলকভাবে। তার সফলতা দেখে 2014-15 অর্থ বছরে দেশের 64টি জেলায় 103টি স্বাস্থ্যসেবা কেন্দ্র নির্মাণ করে। মাননীয় স্পিকার, যেখানে 14 লক্ষ প্রতিবন্ধীকে স্বাস্থ্যসেবা দিয়ে যাচ্ছে সরকার। তাই সবাইকে বলতে চাই, আমার বিরোধী দলকেও বলতে চাই, আসুন সমাজের তৃণমূল পর্যায়ে যত লোকজন আছে সবাই মিলে আসুন, আমরা একসাথে সরকার যে পদক্ষেপগুলো নিয়েছে তা সবাই মিলে সচেতন হয়ে বাস্তবায়ন করুন এবং এই সংসদে যেন আজকের প্রস্তাবটি গৃহীত হয় তার আমি জোর দাবি জানাচ্ছি। ধন্যবাদ মাননীয় স্পিকার, ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ ছায়ামন্ত্রী বিবি কুলসুমকে। তিনি শিক্ষা বৃত্তি সহ নানা রকমভাবে আইন প্রণয়ন করেছে, সরকার নানা রকম ভাতা প্রদান করছে, সরকার স্কুল কলেজের শিক্ষা ব্যবস্থা নিশ্চিত করছে, হোলি ক্রস ভিকারুন্নেসা সহ দেশের সেরা শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শিক্ষার্থীরা পড়ার সুযোগ পাচ্ছে, এই দাবি করে বলল এই সরকার যথেষ্ট ব্যবস্থা করছে, শুধুমাত্র আমাদের সচেতনতার অভাবের জন্যই আমরা এখনো পর্যন্ত আমাদের প্রতিবন্ধী জনগোষ্ঠীকে সুরক্ষা দিতে পারছি না বলে তিনি এই প্রস্তাবটি এই সংসদে গৃহীত হওয়ার দাবি রাখছেন। আমরা একটুখানি ফিরে যাই আমাদের বিরোধী দলের দিকে, আহ্বান করছি মাননীয় বিরোধী দলের উপনেতা পারভিন আক্তারকে এই পর্যায়ে তার বক্তব্য প্রদান করার জন্য। যাহারা তোমায় দিয়ে বিষেয়েছে বায়ু, নিভেয়েছে তব আলো, তুমি কি তাহাদের ক্ষমা করিয়াছ? তুমি কি বেসেছ ভালো? মাননীয় স্পিকার, একবিংশ শতাব্দীর দ্বার প্রান্তে দাঁড়িয়ে যখন আজ আমরা সব প্রতিবন্ধীরা হাজার সমস্যার মোকাবেলা করে সামনের দিকে এগোচ্ছি, প্রতিবন্ধীদের চোখে মুখে যখন হতাশার ছাপ পড়েছে, ঠিক সেই মুহূর্তে এসে সরকারি দল আজ বলছে আমাদের সুরক্ষায় নাকি যথাযথ ব্যবস্থা গ্রহণ করেছে। মাননীয় স্পিকার, এই যেন নিজেই নিজের পায়ে কোরাল মারা। মাননীয় স্পিকার, ধন্যবাদ মাননীয় স্পিকার আমাকে এই ছায়া সংসদে ফ্লোর প্রদানের জন্য। আমার পূর্ববর্তী বক্তা সুরক্ষা শব্দটির যথাযথ ব্যাখ্যা দিয়ে গিয়েছেন। মাননীয় স্পিকার, আমি আমার সরকারি দলের বন্ধুদের কাছে যথাযথ শব্দটি পরিষ্কার করতে চাই। মাননীয় স্পিকার, অভিধানে যথাযথ শব্দটির অর্থ হলো ঠিক কাজ করা, নির্ভুল কাজ করা, পরম্পরা অনুযায়ী ব্যবস্থা করা। মাননীয় স্পিকার, এবার আজকে আমি আমার বক্তব্যে ফিরছি। গত 29শে জুলাই 2018-তে শহীদ রমিজউদ্দিন কলেজের 13 জন সাধারণ শিক্ষার্থীদের উপর যেভাবে হায়নার মতো বাস চালক একটি বাস চালিয়ে গেল, সেখানে আমার মতো প্রতিবন্ধীরা তো নস্যি মাত্র। মাননীয় স্পিকার, কি করে এই ক্ষেত্রে সরকারি দল কোন জাদুর কাঠির বলেন যে আমাদের সুরক্ষায় নাকি সরকার যথাযথ ব্যবস্থা গ্রহণ করেছে? মাননীয় স্পিকার, আমাদের দেশে যাতায়াত ব্যবস্থা নেই বললেই চলে। মাননীয় স্পিকার, আমি এবং আমার দলের বন্ধুরা আমার কলেজের সম্মানিত শিক্ষকবৃন্দু ও আমাদের বন্ধুদের সহযোগিতায় নিয়ে এখানে এসেছি। মাননীয় স্পিকার, সরকারি দলের বন্ধুদের কাছে আমি প্রশ্ন রাখতে চাই, ওনারা কি কারো সহযোগিতা ছাড়াই এইখানে এসেছে? মাননীয় স্পিকার, তাহলে কেন এই অযৌক্তিক ভ্রান্ত প্রস্তাবটি আজকের এই মহান সংসদে উপস্থাপন করেছে আমার বোধগম্য নয়। মাননীয় স্পিকার,
মাননীয় আমার স্পিকার, একটা প্রশ্ন নেই, মাননীয় বিরোধীর উপরে তার প্রশ্ন নেই। 2015 সালে প্রতিবন্ধী ব্যক্তি অধিকার ও সুরক্ষা বিধিমালা করা হয়, সেখানে প্রতিবন্ধীর জন্য কমিটি করা হয়, যেখানে প্রতিবন্ধীর অভিযোগ করার কথা, সেখানে মাননীয় স্পিকার অভিযোগ কয়টা করেছে মাননীয় স্পিকার? এটার 15 সাল আসছে কেন? মাননীয় স্পিকার 2013 সালে আইন হয়েছে, 2015 সালে তার বিধিমালা করা হয়েছে। সেই জায়গাতে বিধিমালাতে কমিটিতে কয়টা অভিযোগ দেওয়া আছে, আর কমিটি অভিযোগ কারা দেয় মাননীয় স্পিকার? আমি প্রশ্নের উত্তর দিয়ে দিয়েছি, উনি কিন্তু ভুল বলেছে, উনি 15 কে 15 বলেছে। মাননীয় স্পিকার, আমি আমার বক্তব্য ফিরে যাচ্ছি, কারণ সরকার যদি আমাদের সুরক্ষায় যথাযথ ব্যবস্থা গ্রহণ করতেন তাহলে আমি এবং আমার বন্ধুরা এখানে একাই চলে আসতে পারতাম মাননীয় স্পিকার, কিন্তু আমি তা পারিনি। এবার আসছি শিক্ষার ক্ষেত্রে মাননীয় স্পিকার। শিক্ষা আমি এবং আমার প্রতিবন্ধীরা প্রতিটি মুহূর্তে কিভাবে প্রতিনিয়ত বঞ্চিত হচ্ছে। আমি যেহেতু দৃষ্টি প্রতিবন্ধী তাই আমার কথা দিয়েই শুরু করছি। আমাদের জন্য কেবলমাত্র মাধ্যমিক পর্যন্তই ব্রেল বই রয়েছে মাননীয় স্পিকার। শিক্ষা ক্ষেত্রের অন্য স্তরগুলো তাহলে কত প্রতিকূল অবস্থা পার করে আমাদেরকে এই পর্যন্ত আসতে হয়েছে মাননীয় স্পিকার। তা শুধু একবার অনুধাবন করুন মাননীয় স্পিকার। তারা তো সুরক্ষার কথা বলে গান গেয়ে বেড়াচ্ছে মানুষ। এই যদি হয় বাস্তবতা তাহলে যথাযথ শব্দটি নতুন করে অভিধানে লিখতে হবে মানুষ স্পিকার। তাহলে তারপরেও কেন বারবার যথাযথ শব্দটি বলে এই সংসদকে ধোঁয়াশাচ্ছন্ন করছে মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আমারই বন্ধু হুইল চেয়ার ব্যবহার করছে বলে তো সে কোনো সুনামধন্য কলেজে ভর্তি হতে পারেনি মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, কারণ সে হুইল চেয়ার নিয়ে উপরে উঠতে পারে না, সেই জন্য তো তার জন্য কোনো র্যাম্পের ব্যবস্থা করা হয়নি। পরিশেষে বলতে চাই, মিছে তর্ক আর নয়, আসুন আমাদের কাতারে প্রতিবন্ধী সুরক্ষার জন্য যথাযথ আইন বাস্তবায়ন করি এবং বেড়ে উঠি অন্য 8-10 জন সাধারণ মানুষের মতো। তাই আমি আজ বলতে চাই, আজকের এই সরকার দল কর্তৃক প্রস্তাবিত অমূলক প্রস্তাবটি আজকের এই মহান সংসদে কোনোভাবেই যেন গৃহীত না হয় তার জোর দাবি জানাচ্ছি। ধন্যবাদ মাননীয় স্পিকার, ধন্যবাদ সকলকে। ধন্যবাদ। আমরা শুনবো এই চা সংসদে মাননীয় সরকার দলীয় সংসদ সদস্য মোহাম্মদ আমজাদ হোসেনের কাছ থেকে এই পর্যায়ে তার বক্তব্য। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, শুরু করতে চাই বিরোধী দলের কয়েকটি ভ্রান্ত তথ্যের পরিসংখ্যান দিয়ে। মাননীয় স্পিকার, তারা বলেছে পুলিশের সহযোগিতার কথা, পুলিশ সহযোগিতা করে না, কিন্তু যখন ইমার্জেন্সি হেল্পলাইন 999 প্রথম আনুষ্ঠানিকভাবে শুরু হয় সেদিন রাতেই একটি প্রতিবন্ধী শিশুর ধর্ষণের হাত থেকে মুক্ত করার জন্য পুলিশ সাথে সাথে গিয়েছিল মাননীয় স্পিকার। তারা বলেছে প্রতিবন্ধী সংখ্যা সরকার জানে না। একটু খেয়াল করে দেখা যাবে সমাজ কল্যাণ মন্ত্রণালয়ে যে জরিপটি চলছে সেটি চলমান। এই বছরের এপ্রিল মাসেই সংসদে সমাজ কল্যাণ মন্ত্রী বলেছেন যে প্রতিবন্ধীর সংখ্যা বর্তমানে 33 কোটি। সুতরাং প্রথমে 15 কোটি থাকলেও সেটা যে 33 লক্ষ, সেটা 15 লক্ষ থাকলেও পরবর্তী সময়ে সেটা যে বেড়ে 33 লক্ষ হয়েছে এবং যে জরিপ চলমান আছে সেই জায়গাটি তারা ভুলে যাচ্ছে মাননীয় স্পিকার। তারা কোন তথ্যই রাখে না মাননীয় স্পিকার। আরেকটি ব্যাপার একটু লক্ষ্য করুন, তারা বলছে যে প্রতিবন্ধী অধিকার আইনের কথা বলেছে আমরা 2013-তে, কিন্তু 13-র পরে সরকার এই আইনটি কীভাবে বাস্তবায়ন করবে তার জন্য 2015 সালে বিধিমালা করেছে, তারা সেটিকে অস্বীকার করতে যাচ্ছে মাননীয় স্পিকার। সেক্ষেত্রে কর্মসংস্থানের কথা যদি বলি, সেটা লক্ষ্য করে দেখা যাবে যে কর্মসংস্থান কিন্তু প্রশিক্ষণের জন্য 1977-78 সালে দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য TRCB প্রতিষ্ঠা করা হয়, যেটি গাজীপুরে টঙ্গীতে অবস্থিত মাননীয় স্পিকার। সেখানে প্রতিবন্ধী জনগোষ্ঠীর প্রশিক্ষণ করা হয় মাননীয় স্পিকার। শারীরিক প্রতিবন্ধীর জন্য 1982-83 অর্থ বছরে সেই গাজীপুরেই একটি প্রতিষ্ঠান গড়ে তোলা হয়। সেই প্রতিষ্ঠানটি হচ্ছে ERCP। সেখানে শারীরিক প্রতিবন্ধীদের বিভিন্ন প্রশিক্ষণ আমাদের পুনর্বাসন করা হয় এবং প্রশিক্ষণ শেষে তাদেরকে অর্থের মাধ্যমে তাদেরকে প্রণোদনা দেওয়া হয় যেন তারা তাদের কাজ শুরু করতে পারে মাননীয় স্পিকার। এছাড়াও যদি আমরা লক্ষ্য করি, সেটা হচ্ছে যে সরকার যেন বেসরকারি প্রতিষ্ঠানগুলো প্রতিবন্ধীকে নিয়োগ করে, সেই জন্য বলা হয়েছে তাদের কর্তা ও কর্মচারীদের মধ্যে মাননীয় স্পিকার যদি 1% যদি প্রতিবন্ধী না হয় সেখানে তারা কর সুবিধা পাবে এবং রাজস্ব বোর্ডের আওতাতে আছে। যদি প্রতিবন্ধীদেরকে নিয়ে কোনো ব্যবসায়িক প্রতিষ্ঠান চালু করা হয় সেখানে সম্পূর্ণ পরিমাণে করের আওতা মুক্ত থাকবে মাননীয় স্পিকার। জি, আমরা একটা প্রশ্ন নেই। জি স্পিকার, টঙ্গীতে যে প্রতিষ্ঠানের কথা বললো এই প্রতিষ্ঠান তো অকেজো হয়ে পড়ে আছে, এটা তো কোনো কাজেই লাগছে না মাননীয় স্পিকার। তাহলে এত ভিড় কোথায়? এত ভিড় কেন হয়? কেন প্রতিবন্ধীরা সেখানে জায়গা পাচ্ছে না? চিত্ত বিনোদনের কথা বলতে গেলে বলতে হয় যে 2012-তে প্রতিবন্ধীদের
চিত্ত বিনোদনের জন্য জাতীয় কমপ্লেক্স করার জন্য আমিনবাজারে 15 একর জমি বরাদ্দ করা হয়, যেখানে স্টেডিয়াম সহ নানান ধরনের সুযোগ সুবিধা করা হয়েছে। মাননীয় স্পিকার 2008 সালে ঢাকার রাজুকের মধ্য দিয়ে বিল্ডিং কোড বাস্তবায়নের জন্য তারা নীতিমালা গ্রহণ করে, যেখানে প্রতিবন্ধী জনগোষ্ঠীর প্রবেশগম্যতার জন্য যথাযথ পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। মাননীয় স্পিকার সেই জায়গাটি থেকে তারা কি করে বলে যে তাদের প্রবেশগম্য জায়গা নেই? গত 3 ডিসেম্বর 2017-তে মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন, নতুন করে যে সমস্ত রাস্তাঘাট এবং ফুটপাথ হচ্ছে প্রত্যেকটিতে প্রতিবন্ধী জনগোষ্ঠীর জন্য ব্রেল ব্লক, র্যাম্পের মতো ওঠানামার ব্যবস্থা এবং পাবলিক টয়লেট করা হচ্ছে, যেটার সুস্পষ্ট উদাহরণ হচ্ছে মহাখালীর পাবলিক টয়লেট। মাননীয় স্পিকার, এই জায়গা থেকে যদি বলি, আইনের জায়গা থেকে যদি কথা বলতে চাই, 1993 থেকে 2002 এশিয়া প্যাসিফিক অঞ্চলের জন্য জাতিসংঘ প্রথম বর্ষ 1 দশক বরাদ্দ করে। তার পরিপ্রেক্ষিতে প্রতিবন্ধী জনগোষ্ঠীর উন্নয়নের জন্য 1995 সালে জাতীয় নীতিমালা করা হয়, 1999 সালে প্রতিবন্ধী ব্যক্তি উন্নয়ন ফাউন্ডেশন করা হয়, 2001 সালে প্রতিবন্ধী কল্যাণ আইন করা হয়। মাননীয় স্পিকার, তার পরবর্তীতে 2006-এ প্রতিবন্ধীদেরকে তাদের উন্নয়নের জন্য জাতীয় কর্ম পরিকল্পনা গ্রহণ করা হয়। 2007 সালে 46টি মানে সমাজ কল্যাণ মন্ত্রণালয় সহ অন্যান্য মন্ত্রণালয় কেন্দ্র করে 46টি প্রতিবন্ধী ফোকাল পয়েন্ট করা হয়, যেখানে প্রতিবন্ধী সকল সুবিধা দেওয়া হয়। মাননীয় স্পিকার, তার পরিপ্রেক্ষিতে যদি আমি লক্ষ্য করি, 2013-তে প্রতিবন্ধী আইন করা হয়, 2009 সালে প্রতিবন্ধী সমন্বিত শিক্ষা নীতিমালা করা হয়, 2015 সালে প্রতিবন্ধী বিধিমালা করা হয়। মাননীয় স্পিকার, 2018 সালে নিউরো ডেভেলপমেন্টাল যে ট্রাস্টি নীতিমালা সেটাও করা হয়েছে। মাননীয় স্পিকার, তারপরেও তারা কোন যুক্তিতে, কোন জায়গা থেকে আজকে সরকারের ব্যর্থতাগুলো দেখানোর চেষ্টা করছে আমার বোধগম্য না। মাননীয় স্পিকার, ধন্যবাদ। মাননীয় স্পিকার, ধন্যবাদ সবাইকে। মাননীয় সদস্য সরকারি দলে তিনি দাবি করলেন এই সরকার প্রতিবন্ধী বান্ধব সরকার, নানা রকম কর সুবিধা দিচ্ছেন, কর রেয়াত দিচ্ছেন, যারা প্রতিবন্ধীদের চাকরি দিচ্ছেন। মাননীয় প্রধানমন্ত্রীর যে একটি উদাহরণ দিয়ে, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদাহরণ দিয়ে তিনি বলেছেন যে প্রত্যেকটা জায়গায় যাতে প্রতিবন্ধী বান্ধব রাস্তাঘাট, ফুটপাথ, প্রবেশগম্যতা নিশ্চিত করা হয়, সেই বিষয়গুলো তারা উল্লেখ করে বলছেন যে সব কিছু তারা করছেন। সুতরাং তারা প্রতিবন্ধী জনগোষ্ঠীর সুরক্ষায় যথাযথভাবে কাজ করছেন বিধায় এই প্রস্তাবটি এই সংসদে গৃহীত হবে। শুনবো এই ছায়া সংসদে মাননীয় বিরোধী দলীয় সদস্য রিপা তাবাসসুম সুমির কাছ থেকে এ পর্যায়ে তার বক্তব্য। চোখের আলোয় নয় নাই দেখলাম, মনের আলোয় দেখে যাই, যে ভাষাই হোক না যে নামেই হোক তোমাকে শুধু ডেকে যাই। মাননীয় স্পিকার, আমার এই ডাক কি সরকার শুনতে পাচ্ছে? মাননীয় স্পিকার, না মাননীয় স্পিকার শুনতে পাচ্ছে না। তাহলে যদি শুনতেই পেত তাহলে আমাদেরকে নিয়ে অনেক আইন, অনেক পরিকল্পনা করেছি, কিন্তু এগুলোর বাস্তবায়ন একটিও হয়নি। মাননীয় স্পিকার, দু চোখে আলো নেই বলেই আজ আমরা দৃষ্টি প্রতিবন্ধী, কিন্তু মাননীয় স্পিকার, আমরাও চাই একজন সুস্থ স্বাভাবিক মানুষের মতো বাঁচতে এবং মনের আলোয় পৃথিবীর সকল সৌন্দর্য উপভোগ করতে। এটা তখনই সম্ভব যখন সরকার আমাদের মতো প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার সুরক্ষায় যথাযথ পদক্ষেপ গ্রহণ করবে এবং সাথে সাথে এর বাস্তবায়নও ঘটাবে। মাননীয় স্পিকার, সাংবিধানিকভাবে দেশের প্রতিটি মানুষের সমান অধিকারের কথা বলা হলেও প্রতিনিয়ত সমাজে অবহেলিত হচ্ছে প্রতিবন্ধী ব্যক্তিরা। শিক্ষাক্ষেত্রে, রাস্তায় চলাচলের ক্ষেত্রে, সরকারি বেসরকারি সকল চাকরিতে, অসচ্ছল প্রতিবন্ধীদের ভাতার প্রাপ্তিতে, এমনকি ফুটপাতে হাঁটতে, হাসপাতালের চিকিৎসা ক্ষেত্রেও বঞ্চিত হচ্ছে আমাদের মতো প্রায় 1,60,00,000 প্রতিবন্ধী জনগোষ্ঠী। মাননীয় স্পিকার, অনেকে প্রতিবন্ধীদেরকে সমাজের অভিশাপ বলে মনে করে, অথচ আমরা প্রতিবন্ধীরাও যে এই সমাজেরই অংশ। মাননীয় স্পিকার, আমরা যখন আমাদের প্রাপ্য অধিকার থেকে বঞ্চিত, ঠিক সেই সময় মাননীয় প্রধানমন্ত্রী একটি বিভ্রান্তিকর প্রস্তাব তুলে ধরেছেন। মাননীয় স্পিকার, আজ আমাদের বলা হয় বিশেষ দক্ষতা সম্পন্ন ব্যক্তি, অথচ আমাদের চিকিৎসা দেওয়ার জন্য মেডিকেল শিক্ষা ব্যবস্থায় কোনো পাঠ্যক্রম নেই। MBBS কারিকুলামে এমন একটি বিষয়ও নেই যেখানে প্রতিবন্ধীদের চিকিৎসার কথা বলা আছে, যে কারণে একজন শ্রবণ বা বুদ্ধি প্রতিবন্ধী যখন চিকিৎসা নিতে হাসপাতালে যান তখন ডাক্তাররা তাকে চিকিৎসা দিতে পারেন না। প্রশ্ন করবেন শুধু। মাননীয় স্পিকার, একটা উদ্যোগ সফল করতে যে গিভার অ্যান্ড টেকার দুইজনের অংশগ্রহণ দরকার হয়, সেক্ষেত্রে জনগণ কতটুকু সচেতন এবং তারা কতটুকু সচেতন সেই বিষয়ে আমি স্পষ্ট জানি। ধন্যবাদ। মাননীয় স্পিকার, আমরা অবশ্যই সচেতন বলেই আজকে এই পর্যন্ত আসতে পেরেছি। মাননীয় স্পিকার,
তাছাড়া আইন ও নীতিমালায়ও প্রতিবন্ধীদের চিকিৎসা দেওয়ার ক্ষেত্রে আর প্রশ্ন নাই, আর প্রায়োগিক প্রশ্ন ও নাই, লিখিত আর কোনো কোনো প্রশ্ন নাই। দিক নির্দেশনা নেই, অথচ সরকার বলছে যথাযথ ব্যবস্থা নিয়েছে। মাননীয় স্পিকার, রাজধানীর বেশিরভাগ বাজার, শপিং মল, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, অনেক হাসপাতাল, ক্লিনিক, সরকারি বেসরকারি অবকাঠামো, রেল বন্দর, বাস টার্মিনালে প্রতিবন্ধীদের জন্য এমন কোনো অবকাঠামো নেই। ফলে প্রতিবন্ধীদের এই স্থানগুলোতে যেতে হলে অন্যের সহযোগিতা লাগে। মাননীয় স্পিকার, সচিবালয়ের কিছু কিছু ভবনে প্রতিবন্ধীদের জন্য কিছু র্যাম্পের ব্যবস্থা থাকলেও সেটি প্রবেশের পথ মোটরসাইকেল কিংবা গাড়ি দিয়ে আটকানো থাকে। ফলে কোনো প্রতিবন্ধী দর্শনার্থী এলে তাদের মূল ফটক দিয়ে বিকল্পভাবে প্রবেশ করতে দেওয়া হয়। পথচারীদের সুবিধার জন্য ঢাকায় ওভারব্রিজ করা হয়েছে। সংশ্লিষ্টরা বোধহয় প্রতিবন্ধীদেরকে পথচারীর মধ্যে অন্তর্ভুক্ত করেননি মাননীয় স্পিকার, কারণ ওভারব্রিজগুলোতে হুইল চেয়ার নিয়ে ওঠার কোনো ব্যবস্থাই নেই। অন্যদিকে সড়কের কোথাও কোথাও জেব্রা ক্রসিং রয়েছে ঠিকই, কিন্তু সেগুলো নিয়ম মেনে ব্যবহৃত হয় না। আমরা যেহেতু দৃষ্টি প্রতিবন্ধী মাননীয় স্পিকার, তাই গাড়ি কতক্ষণ দাঁড়াবে সেটাও আমরা জানি না। কেবলমাত্র যাতায়াত ব্যবস্থা প্রতিবন্ধী বান্ধব নয় বলেই মানুষের মৌলিক অধিকার থেকে বঞ্চিত হচ্ছে আমরা প্রতিবন্ধী ব্যক্তিরা। মাননীয় স্পিকার, বাস বা গণপরিবহনে শিশু ও নারীদের ওঠার সুযোগ থাকলেও প্রতিবন্ধীদের ক্ষেত্রে কোনো গণপরিবহনে ওঠার সুযোগ নেই। মাননীয় স্পিকার, 2013 সালে আমাদের জন্য প্রতিবন্ধী অধিকার ও সুরক্ষা আইন করা হয়েছে, কিন্তু মাননীয় স্পিকার এই আইনের একটি ধারা এখন পর্যন্ত বাস্তবায়ন হয়নি। মাননীয় স্পিকার, কাজীর গরু কাগজে কলমে থেকে কি লাভ যদি তাকে গোয়ালেই না পাওয়া যায়? তাই মাননীয় স্পিকার, আজকের এই মহান ছায়া সংসদে এই বিভ্রান্তিকর প্রস্তাবটি যেন কোনোভাবেই গৃহীত না হয় তার জোর দাবি জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ মাননীয় স্পিকার, ধন্যবাদ সবাইকে। আমাদের প্রতিবন্ধী ভাই বোনরা যারা রয়েছে, শিক্ষার্থীরা রয়েছে, যে মানুষরা রয়েছে, তারা অবশ্যই আমাদের সোনালী সন্তান, স্বর্ণালী সন্তান, আমাদেরই আপনজন, আমাদেরই স্বজন, আমাদের ভাই, আমাদের বন্ধু, আমাদেরই অতি নিকটতম বন্ধু। আমরা তাদেরকে ধন্যবাদ জানাই এই ছায়া সংসদে বক্তব্য প্রদান করার জন্য। আমরা এবারে একটুখানি যুক্তি খণ্ডন পর্বে যেতে চাই। যুক্তি খণ্ডন পর্বে আমি সর্বপ্রথম আহ্বান করছি আমাদের এই ছায়া সংসদের মাননীয় বিরোধী নেতা পারুল বেগমকে সর্বপ্রথম তার বক্তব্য উপস্থাপন করার জন্য। কবি মহাদেব সাহার ভাষায়, তুমি সুন্দরের সামনে দাঁড়িয়ে হঠাৎ আমার মন খারাপ হয়ে যায়, মনে হয় এ জীবন অন্যরকম হবার কথা ছিল। আসলে কি এ জীবন অন্যরকম হবার কথা ছিল? মাননীয় স্পিকার, ধন্যবাদ মাননীয় স্পিকার পুনরায় আমাকে সুযোগ প্রদানের জন্য। আমি সবাইকে একটা প্রশ্ন করতে চাচ্ছি, আমরা কোন টপিকসটা নিয়ে কথা বলছি? যথাযথ ব্যবস্থা গ্রহণ করেছে না করছে? আমার সরকারি দলের একজন বন্ধু বললেন যে ব্যবস্থা গ্রহণ করছে, তো করছে আর করেছের মধ্যে তো অনেক পার্থক্য আছে। আমার একজন প্রতিপক্ষ বন্ধু বলেছেন যে আপনি আমিনবাজারে 15 একর জমিতে ক্রিয়া কমপ্লেক্স করার জন্য উদ্যোগ নিয়েছেন। তাহলে নিয়েছেন, সেটা কবে বাস্তবায়ন হবে? আপনারা যে আইনের কথা বলছেন, কোন আইন আজ আমাদের সঠিক বাস্তবায়নটা দিচ্ছে? কোন আইনটা আপনি করেছেন যে আইন কিনা আমার ভাইবা বোর্ড, আমি যখন ভাইবা বোর্ড ফেস করি সেখানে আমাকে আমার জবটা নিয়ে যেতে পারে না? আপনার এই আইনের কোনো প্রয়োজন নেই সরকারি দলের বন্ধুরা। মাননীয় স্পিকার, আমরা সকলেই জানি প্রতিবন্ধীদের নিরাপদ চলাচলের জন্য 15 অক্টোবর বিশ্ব সাদাছড়ি দিবস উদযাপিত হয়, কিন্তু এই দিবসটি শুধুমাত্র উদযাপনের মধ্যেই সীমাবদ্ধ থাকে, এর কোনো সুফলই আমরা পাই না। মাননীয় স্পিকার, মাননীয় প্রধানমন্ত্রী, আপনি বারবার যথাযথ ব্যবস্থা গ্রহণের কথা বলে যাচ্ছেন, কিন্তু আপনি কি একটুও ভেবেছেন কোন যথাযথ ব্যবস্থা গ্রহণটা আপনারা করেছেন? আমি যখন ব্যাংকে টাকা জমা দিতে যাই মাননীয় স্পিকার, ওনারা তো সচেতন নিয়ে কথা বলছেন। আমি যখন ব্যাংকে টাকা জমা দিতে চাই, কোন সচেতন ব্যক্তিটা সেই ব্যক্তিকে সচেতন না হয়েই ব্যাংকে ক্যাশিয়ারে বসেছিল মাননীয় স্পিকার, সে কেন আমাকে একটা বই লিখে দিতে পারলো না? সে কেন আমাকে বলল আপনি ঘর থেকে লিখে আনতে পারলেন না? এটা কি সচেতনতা ছিল না মানবতা ছিল মাননীয় স্পিকার? আমার বোধগম্য নয় মাননীয় স্পিকার। তাই আমি সর্বশেষ একটি কথা বলতে চাই, তাই বলতে হয় এটা নয় কোনো আইন যা চাপিয়ে দেওয়া যায়, এটা আমাদের অধিকার বাস্তবায়ন, যা বলতে হয় না ঢাকঢোল পিটিয়ে। তাই মাননীয় স্পিকার, আমি বলবো ঢাকঢোল পিটিয়ে আইন করার কোনো প্রয়োজন নেই, তার বাস্তবায়ন করুন। এই সংসদে যেন এই প্রস্তাবটি, সরকারি দলের প্রস্তাবটি কোনোভাবেই গৃহীত না হয়, তার জোর দাবি জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ মাননীয় স্পিকার, ধন্যবাদ সবাইকে।
ধন্যবাদ মাননীয় বিরোধী নেতাকে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনাদের সবাইকে জানিয়ে রাখি আমাদের আজকের যে প্রতিযোগিতা এটি দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীদের অংশগ্রহণে গ্র্যান্ড ফাইনাল এই বিতর্ক প্রতিযোগিতা, যেখানে আমাদের সাথে অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন মাননীয় কমিশনার, দুর্নীতি দমন কমিশনার ডক্টর মোহাম্মদ মোজাম্মেল হক খান এবং রয়েছেন মমতাজ বেগম এমপি, যিনি জাতীয় পুরস্কার প্রাপ্ত একজন ব্যক্তিত্ব, জনপ্রিয় সঙ্গীত শিল্পী। আমরা শুনবো এই ছায়া সংসদে আমাদের আজকের সর্বশেষ বক্তার বক্তব্য। আহ্বান করছি মাননীয় প্রধানমন্ত্রী তথা সংসদ নেতা নাজমুস সাকিবকে ওয়াইন্ড আপ সেশনে তার বক্তব্য রাখার। মাননীয় স্পিকার, শেষবারের মতো আপনাকে ধন্যবাদ। আমার প্রতিপক্ষের কথা শুনে আমার মমতাজ ম্যামের একটা গানের কথাই মনে হচ্ছে, আমার ঘুম ভাঙায় নিল রে মরার কোকিলে। তারা আজকে অনেক কবিতা আবৃত্তি করেছে, অনেক উদাহরণ দেওয়ার চেষ্টা করেছে, কিন্তু ইংলিশ শব্দে যেটাকে বলতে হবে যে চেরি পিকিং, মানে সেটা এক্সেপশন, তারাই বলেছে এক্সেপশন ডাজন্ট ওভাররুল দ্য রুল। তাই আমার মনে হচ্ছে যে তারা যে সরকারের বিভিন্ন ধরনের সমালোচনার কথা বলছে, আমরা যেটা স্পষ্ট করে বলে যেতে চেয়েছি মাননীয় স্পিকার, সরকার যে উদ্যোগগুলো গ্রহণ করেছে সেগুলো নিয়ে সরকার কাজ করছে, এবং সরকারের যে স্টেক হোল্ডারগুলো ছিল সেই স্টেক হোল্ডারগুলো যথাযথভাবে রেসপন্স না করায় সরকার বিভিন্ন ক্ষেত্রে সমস্যার সম্মুখীন হচ্ছে, সেগুলো নিয়ে আমরা কাজ করছি। কিন্তু তারা দেখিয়ে যেতে ব্যর্থ হয়েছে যে তারা হচ্ছে, তাদের কথা শুনে মনে হয়েছে তারা নেই রাজ্যের বাসিন্দা, কিচ্ছু নেই। যদি এত কিছু নেই থাকে মাননীয় স্পিকার, আমি আপনার জ্ঞাতার্থে জানাইতে চাই, আমাদের যে আপু আমাদের আজকে এই কথা বলে গেলেন, আমরা গর্বে, আমরা খুবই গর্বিত, কিন্তু সে তো ভাইভা থেকে ফিরে আসেনি। আপনাদের ফিরে আসতে হচ্ছে কেন? কেন হচ্ছে? সেটা হচ্ছে যে আপনাদেরকে আরও বেশি দক্ষ হতে হবে। মাননীয় স্পিকার, তারা যে বলছে যে প্রতিবন্ধী সংখ্যা নিয়ে সরকার কনফিউজড, সেটা মানে তারা কনফিউজড, কারণ সরকার সেটা কিন্তু পর্যায়ক্রমিকভাবে চালিয়ে যাচ্ছে। তারা কি বলতে পারবে সরকার কোনো প্রতিবন্ধী ব্যক্তি রেজিস্ট্রেশন করতে গিয়েছে, সরকার ফিরে দিয়েছে, না চলে যাও? সেগুলো যদি না বলতে পারে, আর আমরা যদি বলতে পারি আপুর মতো বিসিএস ক্যাডার আজকে প্রতিবন্ধীদের মুখ উজ্জ্বল করছে, আজকে ইনক্লুসিভ সোসাইটি নিয়ে আমরা কাজ করছি, আজকে শিক্ষা ব্যবস্থায় অভূতপূর্ব সাফল্য অর্জন করেছে। মাননীয় স্পিকার, আপনার কাছে জানাতে চাই, আমার কোরিয়া যাওয়ার সৌভাগ্য হয়েছিল। কোরিয়াতেও এত ভিজুয়াল ইম্পেয়ার্ড স্টুডেন্ট পড়ে না, বাংলাদেশের সরকারের উদ্যোগের কারণে সেটা কিন্তু সক্ষম হয়েছে মাননীয় স্পিকার। তাই মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে সবাইকে আহ্বান জানাবো, রমণীদের ছলনায় ভুলবেন না, বাস্তবতাকে স্বীকার করে সরকারের সাথে সহযোগিতা করুন। তবেই কেবল প্রতিবন্ধী একটি বাংলাদেশ, যেটার স্বপ্ন আমরা দেখি, সেটা বাস্তবায়ন করা যাবে। ধন্যবাদ মাননীয় স্পিকার। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজকের এই ছায়া সংসদে তুমুল উত্তেজনা চলছে, এবং এই উত্তেজনায় আমরা দেখতে পাচ্ছি ঢাকা বিশ্ববিদ্যালয় এবং ইডেন মহিলা কলেজের বিতার্কিকরা তাদের বক্তব্য তারা শেষ করেছে। আমরা দেখলাম মাননীয় সংসদ নেতা তথা প্রধানমন্ত্রী তিনি মমতাজ বেগমের একটি গানের কথা দিয়ে বললেন, আমার ঘুম ভাঙাইয়া গেলি রে মরার কোকিলা। আমি বলতে চাই যে আজকের এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে আমাদের সকলকে জাগ্রত করেছে, দেশবাসীকে জাগ্রত করেছে, আমাদের দর্শকদের জাগ্রত করেছে যে আমাদের এই যে প্রতিবন্ধীদেরকে সুরক্ষা করবার ক্ষেত্রে আমাদের কি কি জিনিসগুলো আমরা এখনও করতে পারিনি, আমাদের সেই ঘুমটা আজকে ভাঙিয়ে দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং ইডেন মহিলা কলেজের বিতার্কিকরা। আমরা যেটা বলতে চাই, আজকে সরকারের পক্ষ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় দল তারা তাদের বক্তব্য দিতে এসে জনগোষ্ঠী যারা প্রতিবন্ধী রয়েছেন তাদের সংবিধান এবং অধিকারের মাধ্যমে তাদের যে সুরক্ষা করার যে বিষয়গুলো সেগুলো তারা উপস্থাপন করেছেন, এবং সেই প্রচেষ্টাকে আমরা অবশ্যই সাধুবাদ জানাই, আমরা অবশ্যই ধন্যবাদ জানাই। কিন্তু একটা বিষয় কিন্তু আমাদের মাথায় রাখতে হবে, এখনও পর্যন্ত আমরা কি আমাদের প্রতিবন্ধী জনগোষ্ঠীর জন্য পর্যাপ্ত সুযোগ সুবিধা, তাদের অধিকার বাস্তবায়ন, তাদের সুরক্ষা করা করতে পারছি কিনা, এই বিষয়ে কিন্তু এখনও পর্যন্ত আমাদের কাছে সুস্পষ্ট কোনো জবাব আমরা দিতে পারছি না। আজকের এই ছায়া সংসদে এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে আমরা আমাদের দর্শক শ্রোতা সহ সরকারের কাছে কয়েকটি দাবি উত্থাপন করতে চাই প্রতিবন্ধী জনগোষ্ঠীর সুরক্ষার জন্য। আমাদের প্রথম দাবি হচ্ছে প্রতিবন্ধী জনগোষ্ঠীর জন্য আলাদা বাজেট সহ প্রতি বছর যে বাজেট দেওয়া হয়, আমরা প্রতিবন্ধীদের জন্য আলাদা বাজেট চাই, এবং সেই বাজেটে মূল বাজেটের 4 থেকে 5% যাতে বরাদ্দ দেওয়া হয় আজকে অনুষ্ঠানের মাধ্যমে, সেটি দাবি করছি আমরা। সরকারি চাকরিতে প্রতিবন্ধীদের জন্য প্রজ্ঞাপন হোক, বিজ্ঞাপন হোক, কোটা ব্যবস্থা হোক, যেটাই হোক না কেন, অন্ততপক্ষে 3 থেকে 4% চাকরি যাতে সরকারি চাকরিতে প্রতিবন্ধী করা হয়, সেই দাবি আমরা উত্থাপন করছি। আমরা প্রত্যেক স্থানে প্রবেশগম্যতা নিশ্চিত করার কথা বলছি। আমরা দুস্থ প্রতিবন্ধীদের জন্য যে ভাতা দেওয়া হচ্ছে, শিক্ষা ভাতা দেওয়া হচ্ছে 800 টাকার স্থলে আমরা 1500 টাকা করার জন্য আজকের অনুষ্ঠানের মধ্যে আমরা দাবি করছি। আমরা সম্ভব হলে আগামী জাতীয় সংসদে যেরকম আমাদের নারী আসন রয়েছে, জাতীয় সংসদে যাতে অন্ততপক্ষে 2 থেকে 3টি প্রতিবন্ধীদের জন্য একটা সংরক্ষিত আসন ব্যবস্থা করে, সেই দাবি আমরা উত্থাপন করছি।
আমরা উচ্চশিক্ষায় ব্রেল পদ্ধতির বই সরবরাহ করার জন্য দাবি করছি। প্রতিবন্ধীদের শিক্ষা ব্যবস্থা এবং চিকিৎসা ব্যবস্থা যাতে নিশ্চিত করা হয় সেই দাবি আমরা উত্থাপন করছি। বাস, ট্রেন, লঞ্চে যাতে আলাদা লেন রাখা হয় সেরকম ব্যবস্থার কথা আমরা বলছি। আমরা বলছি তাদের চিত্ত বিনোদনের জন্য অবশ্যই সুব্যবস্থা রাখতে হবে। একজন প্রতিবন্ধী মানুষের অধিকার রয়েছে প্রত্যেকটি জায়গায় ঘুরবার জন্য, এই আলো বাতাসের পরিবেশে তারা বড় হবার জন্য। আমরা এই কয়েকটি দাবির মধ্যে দিয়ে আমাদের এই ছায়া সংসদে আমরা যে বক্তব্য এখন শুনব, তিনি হচ্ছেন বাংলাদেশের জনপ্রিয় একজন সঙ্গীত শিল্পী, জাতীয় পুরস্কার প্রাপ্ত অতিথি মমতাজ বেগম এমপিকে আমি আহ্বান করব আজকের এই ছায়া সংসদে আমাদের এই দৃষ্টি প্রতিবন্ধী যারা চোখের আলোয় দেখতে পায় না তাদের অংশগ্রহণে এই জাতীয় বিতর্ক প্রতিযোগিতার গ্র্যান্ড ফাইনালে তার গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করার জন্য মমতাজ বেগম এমপি। চমৎকার একটি আয়োজন। এই আয়োজনে আমি অংশ নিতে পেরেছি বা এসছি, আমার ভীষণ ভালো লাগছে। আসলে আমার এতটা ভালো লাগবে এটা আমার ধারণা ছিল না। এই প্রোগ্রামটির একটু অন্যরকম একটা ভাব রয়েছে যে যারা এই বিতর্কে আজকে অংশ নিয়েছেন তারা আমাদের দেশের, আমরা একদিকে বলি যে তারা অবহেলিত, কিন্তু আসলে আমি এই মুহূর্তে সেটা মনে করছি না। কারণ তাদের যে জানাশোনা, তাদের যে সচেতনতা, এটা আমাকে মুগ্ধ করেছে তাদের কথাবার্তা, তাদের যুক্তিতর্কের মাধ্যমে। আমি যেটা এর মধ্যে মূল বক্তব্যে পেলাম, অনেকগুলো পদক্ষেপ সরকার ইতিমধ্যে গ্রহণ করেছে। তা বিভিন্ন বক্তার কথার মধ্য দিয়ে অনেক কিছুই উঠে এসছে যে আমরা সরকারের এই সমাজসেবা অধিদপ্তরের মাধ্যমে 64টি জেলায় 64টি সমন্বিত দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষা কার্যক্রম পরিচালনা করছে। আবাসিক, অনাবাসিক সুবিধাসহ এসব শিক্ষা প্রতিষ্ঠানসমূহে ব্রেল পদ্ধতিতে যে শিক্ষা প্রদান করা হচ্ছে, যদিও সেটা খুবই শুধুমাত্র মাধ্যমিক শিক্ষা ব্যবস্থায় আছে, এরপরেও কলেজ, ইউনিভার্সিটিতে এগুলো খুবই দরকার। এটা সরকার অবশ্যই সেটা দৃষ্টি দিবে, আজকে যে বিষয়টা নিয়ে বিপক্ষ দল বলছিলেন। তবে আমি একটা কথা স্বীকার করি যে এই পদক্ষেপটা খুব দেরিতে আসলে আমরা নিতে পেরেছি। এটা আরও অনেক আগে থেকে নেওয়া উচিত ছিল। 47 বছর পেরিয়ে যাচ্ছে, কিন্তু যারা দীর্ঘ সময় এদেশে নেতৃত্ব দিয়েছে, সরকার পরিচালনা করেছে, তারা কেউ এই ধরনের পদক্ষেপগুলো নেন নাই। বর্তমান প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা, তিনি এই পদক্ষেপগুলি নিয়েছেন, গ্রহণ করেছেন। শুধু তিনিই না, দেখেন তার কন্যা সাইমা হোসেন পুতুল আজকে তার কন্যা হয়ে আজকে যেই প্রতিবন্ধীদের জন্য তিনি একটা রোল মডেল হয়ে গেছেন সারা বিশ্বে, আমি এটা বলতে পারি। অতএব আমি বলতে চাই যে এই সরকারের সদিচ্ছা আছে, শুধু এখন আমাদের সচেতনতা আরও বৃদ্ধি করতে হবে। যাই হোক, আমি এই বিষয়ে হয়তো আর তেমন বক্তব্য রাখতে চাই না। শুধু একটা কথা, যে আমাকে বলেছেন আজকের একজন ইডেন কলেজের শিক্ষক যে আমাদেরকে নিয়ে যদি একটা গান পরিবেশন করেন। আমি এর আগে সন্ধানীর মাধ্যমে কিছু কাজ করেছিলাম, যেই মাধ্যমে যে মরণোত্তর চক্ষুদান করে তাদেরকে নিয়ে একটা কাজ করেছিলাম। সেখানে একটা গানের কলিও আমি একটা গেয়েছিলাম। আমি ওই গানের কলিটা দিয়ে শেষ করতে চাই। মানুষ কত মহৎ, কত সুন্দর, কত মহৎ, কত দয়াল, কত সুন্দর ভালো, মরণোত্তর চক্ষুদানে অন্ধেরে দয়ালো। সবাইকে আমি আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ বেগম মমতাজ এমপিকে তার বক্তব্যের জন্য। আমরা শুনবো আমাদের আজকের প্রধান অতিথি ডক্টর মোহাম্মদ মোজাম্মেল হক খান, কমিশনার দুর্নীতি কমিশন, তার বক্তব্য। আমি খুবই মুগ্ধ যে আমাদের মনের ভিতরে যেই সব চিন্তা চেতনা, সেগুলোকে শব্দের সঠিক চয়নে কিভাবে আরও প্রাণবন্ত করা যায়, অনেক আকৃষ্ট করা যায়, সেই ধরনের একটি উপস্থাপনা আজকে খুব প্রাণবন্ত হয়েছে এই অনুষ্ঠানে। প্রতিবন্ধী শুধু দৃষ্টি প্রতিবন্ধীর বিষয় নয়, এটি আসলে অন্যান্য বিষয়ে, অর্থাৎ দৃষ্টি ছাড়া যাদের শারীরিক প্রতিবন্ধী, শ্রবণ প্রতিবন্ধী, সেই সব প্রতিবন্ধীকে ইনক্লুড করে। এটা ইনক্লুসিভ একটা আইডিয়া। আমাদের প্রধানমন্ত্রীর ভূমিকায় যিনি আজকে বক্তৃতা দিলেন, তার কতগুলো কথা আমার কাছে এখনও মনে পড়ছে এই মুহূর্তে, যে তিনি বলেছেন যে আমাদের ইনক্লুসিভ একটা আইডিয়া তৈরি করতে হবে, সেই জিনিসটা এই সরকার করছে। তিনি আবার বলেছেন যে নো ওয়ান লেফট বিহাইন্ড, এটা এসডিজির একটা অন্যতম মূল কথা, যে আমাদের এই জনগোষ্ঠীকে যদি আমরা বাদ দিয়ে অগ্রসর হতে চাই, তাহলে আমাদের উন্নয়ন পরিকল্পনা ব্যর্থতায় পর্যবসিত হবে। এই জনসংখ্যার কত অংশ তারা, এটা নিয়ে তর্ক বিতর্ক আছে। পরিসংখ্যান সবসময় আমাদেরকে একটু একটু বিভ্রান্ত করে। আমরা মনে করি যে 160 মিলিয়নের এই দেশে অন্তত
16 মিলিয়ন এইরকম প্রতিবন্ধী আছে যারা শুধু দৃষ্টি নয় অন্য দিক দিয়েও তারা প্রতিবন্ধী, কিন্তু প্রতিবন্ধীটাকে আমরা এখন আর এইভাবে দেখি না। এখন আমাদের চোখের সামনে অজস্র দৃষ্টান্ত রয়েছে যে আমরা নিজেরা যদি তাদের ভিতরে সেই উৎসাহ দিতে পারি, তাদের ইচ্ছা শক্তিকে আরও বেশি প্রবল করে তুলতে পারি এবং সেগুলোকে যদি পরিবেশের মাধ্যমে তাদের সুযোগ সুবিধার মাধ্যমে সেগুলোকে তাদের সহায়ক শক্তি হিসেবে কাজ করানোর কৌশল তৈরি করতে পারি, তাহলে যারা যে অবস্থানে আছে তারা আরও বেশি এগিয়ে যাবে, তাদের গতি আরও বেশি ত্বরান্বিত হবে এবং আমাদের যে জাতীয় লক্ষ্য, সরকারের লক্ষ্য, সেই লক্ষ্য অর্জন আমাদের জন্য সহজতর হবে। আপনারা লক্ষ্য করবেন যে যেই নামগুলো এসছে, সাইমা ওয়াজেদ পুতুল এবং মাননীয় প্রধানমন্ত্রী এখনও প্রতি ঈদে যারা প্রতিবন্ধী তাদের আঁকা ছবি দিয়ে আমাদের ঈদ শুভেচ্ছা পাঠান। পৃথিবীতে কোনো দেশ কি আছে নাকি যেই দেশে প্রতিবন্ধীদের পক্ষে সরকার প্রধান এরকম মমতাময়ী মায়ের মতো এগিয়ে আসেন এবং যার ছবিকে পুরস্কৃত করা হয়? কাজেই আমি মনে করি এই সরকারের যে বিভিন্ন অবদান সেটি আমাদের কাছে আমি বলবো যে কোনো সময়ের চেয়ে অনেক অগ্রসর এবং এই সরকার যে প্রতিবন্ধী বান্ধব ইনক্লুসিভ সোসাইটি গড়ার জন্য অঙ্গীকারাবদ্ধ সেটি আমরা সর্বত্র লক্ষ্য করলেই বুঝতে পারি। যারা এই অনুষ্ঠানে আজকে সুন্দর বক্তব্য রাখলেন তারাও নিশ্চয়ই এই ব্যাপারে আরও পড়াশোনা করেছেন, আরও ভবিষ্যতে করবেন। আমাদের সকলের এই যে জ্ঞান শক্তি তা আমাদের কর্মশক্তিকে বলীয়ান করবে, এই আশাবাদ ব্যক্ত করে যারা উপস্থিত হয়েছেন তাদেরকে সবাইকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আমরা এই প্রতিযোগিতার ফলাফলে চলে এসেছি। ধন্যবাদ দুজন অতিথিকে তাদের বক্তব্য প্রদান করার জন্য। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমরা জানিয়ে রাখি হানা ভোটের মধ্যে দিয়ে বিচারকদের রায় আমরা কার্যকর করে থাকি। আমাদের আজকে যে প্রস্তাবটি ছিল প্রতিবন্ধী জনগোষ্ঠী সুরক্ষায় সরকার যথাযথ ব্যবস্থা গ্রহণ করেছে। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হা বলুন। প্রস্তাবের পক্ষ দল হা বলুন। যারা এই প্রস্তাবের পক্ষে আছে তারা হা বলুন এবং যারা এই প্রস্তাবের বিপক্ষে আছে তারা না বলুন। প্রস্তাবের বিপক্ষ দল না বলুন। যারা প্রস্তাবের বিপক্ষে আছে তারা না বলুন। তাই একটু জানিয়ে রাখি আমাদের তৃতীয় স্থান নির্ধারণী প্রতিযোগিতায় তৃতীয় স্থান হবার গৌরব অর্জন করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। জোরে তালি দেয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়কে। আমরা তার ফলাফল আগেই পেয়ে গিয়েছিলাম। আমাদের আজকের এই ছায়া সংসদে এই প্রস্তাবটি এই সংসদে গৃহীত হয়েছে। যেহেতু এই প্রস্তাবটি এই ছায়া সংসদে গৃহীত হয়েছে সে কারণে বলতে হচ্ছে এই ছায়া সংসদে হাতও যুক্ত হয়েছে, হাতও যুক্ত হয়েছে এবং হাতও যুক্ত হয়েছে। হাতও যুক্ত হওয়ার কারণে আমরা আমাদের আজকের এই প্রতিযোগিতার সরকারি দল ঢাকা বিশ্ববিদ্যালয়কে চ্যাম্পিয়ন বলে ঘোষণা করছি। অভিনন্দন রইল আজকের এই গ্র্যান্ড ফাইনালের মধ্যে দিয়ে চ্যাম্পিয়ন হওয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিতর্ক দলকে, দৃষ্টি প্রতিবন্ধী বিতর্ক দলকে। এবং আমরা রানার আপ হিসাবে বাংলাদেশের খ্যাতনামা শিক্ষা প্রতিষ্ঠানের বিতার্কিক দল যারা অংশগ্রহণ করেছে ইডেন মহিলা কলেজের নাম ঘোষণা করছি। ইডেন মহিলা কলেজ এই প্রতিযোগিতায় রানার আপ হওয়ার গৌরব অর্জন করেছে। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় এবং ইডেন মহিলা কলেজ উভয় দলকে অভিনন্দন জানাই। আমরা একটু পুরস্কারের দিকে যাই। সাহস আছে, মেধা আছে, হবে হবেই জয়।